আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা কর্মধারয় সমাসের উপমান কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু বুঝে নিই কর্মধারয় সমাসটা কি। বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসের তিনটি বৈশিষ্ট্য আমরা দেখিনি। ১ নাম্বার পরপদ প্রধান সমাস, ২ নাম্বার ব্যাস বাক্যে যে, যা, যিনি, ন্যায়, মতো, রূপ এরকম অব্যয়গুলো বসে থাকে। ৩ নাম্বার সাধারণত বিশেষ্য পদটিকে আগে বসানো হয়। এখন দেখব উপমান কর্মধারয় সমাস কি। উপমান অর্থ তুলনীয় বস্তু, প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় এবং যার সাথে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে উপমান। আর উপমান হলো পরোক্ষ বস্তু। ধরো আমার সাথে রহিমের তুলনা করা হলো, তাহলে রহিমটা হচ্ছে দূরের মানুষ, এটাকে আমরা বস্তু হিসেবে ধরলে দূরের বস্তু, এই জন্য এটাকে বলছি আমরা উপমান বা পরোক্ষ বস্তু। দূরের আমরা যখন বলবো তখন এটা হচ্ছে পরোক্ষ বস্তু। যেমন আমি এখানে প্রত্যক্ষ বস্তু এবং এই প্রত্যক্ষ বস্তুটিকে বলা হচ্ছে উপমেয়। আশা করি বুঝতে পেরেছ প্রত্যক্ষ এবং পরোক্ষ, উপমেয় এবং উপমান। উপমান কর্মধারয়ে ৪টা বৈশিষ্ট্য আমরা দেখি। ১ বিশেষ্য প্লাস বিশেষণ, এভাবে সমস্ত পদটা তৈরি হবে। ২ নাম্বার হচ্ছে পরপদ প্রধান সমাস। আমরা একটু আগে দেখেছি কর্মধারয় সমাস বললেই পরপদ প্রধান সমাস। ৩ নাম্বার হচ্ছে পূর্বপদের সাথে পরপদের সম্পর্কটা সত্য প্রকাশ পাবে। ৪ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ্যের সাথে ন্যায় বসবে। যেখানে আমরা বিশেষ্য পাবো তার সাথে আমরা তুলনাবাচক শব্দ ন্যায় বসাবো। আমরা বেশ কয়েকটা উদাহরণ দেখব। প্রথম উদাহরণ হচ্ছে কাজল কালো। কাজলটা একটা বস্তু, এখানে সেটা হচ্ছে বিশেষ্য পদ। এই কাজলের গুণ হচ্ছে কালো। কাজলটা কেমন? কালো। এটা হচ্ছে তার বিশেষণ পদ। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম বিশেষ্য প্লাস বিশেষণ। এবং এর তুলনা যদি কি হয়? সত্য হয়, অর্থাৎ এই দুইটার সম্পর্ক যদি সত্য হয় তখনই এটাকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। তাহলে আমরা জানি কাজল, যেটা আমাদের চোখের ব্রুতে আমরা লাগাই, এটা কালো একটা বস্তু এবং এই কাজলটা সবসময় কালোই থাকে। তাহলে এই দুটির সম্পর্কটা সত্য প্রকাশ পেয়েছে। তাহলে আমরা এটাকে বলে দিতে পারি এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আমরা এবার বেশ বাক্য দেখব। বেশ বাক্যে প্রথমে আমরা বিশেষ্য পদটা বসাবো। তাহলে বিশেষ্য পদ হচ্ছে কাজল, তার সাথে র এর ষষ্ঠী বিভক্তি আমরা অ্যাড করব, তাহলে হয়ে যাবে কাজলের। এরপরে আমরা ন্যায়বাচক বা তুলনাবাচক শব্দটা আমরা বসাবো, তাহলে হয়ে যাবে কাজলের ন্যায়। তারপরে তার ধর্ম বা গুণটা আমরা বসাবো কাজলের ন্যায়। এই কালো হচ্ছে তার গুণ বা ধর্ম, বিশেষণ পদ। এই প্রথমে বিশেষ্য, এরপরে ন্যায়, এরপর হচ্ছে বিশেষণ পদ। এইভাবে তৈরি হবে আমাদের ব্যাস বাক্য। এখানে আমরা উপমান পদ, উপমান শব্দটা পেয়েছি, তুলনাবাচক শব্দ পেয়েছি, ধর্ম পেয়েছি, কিন্তু উপমেয় শব্দটা আমরা এখানে পাইনি। উপমেয় শব্দটা এখানে উজ্জ্ব থাকে, এখানে থাকবে না। তাহলে উপমেয় শব্দটা মনে মনে আমরা ভাবতে পারি। তাহলে কাজলের ন্যায় কালো কি? তাহলে চুল বা মুখ কোনো কিছু আমরা ধরে নিতে পারি। এক কথায় এখানে আমরা উপমান কর্মধারয় মনে রাখবো, আমাদের উপমান থাকবে, উপমেয় থাকবে না। ঠিক আছে? বিশেষ্য থাকবে, বিশেষ্যটা হবে উপমান এবং বিশেষণ থাকবে, কিন্তু উপমেয় নামে কোনো শব্দ এখানে পাওয়া যাবে না। আচ্ছা, পরের উদাহরণটা আমরা দেখি। তুষার। তুষার অর্থ হচ্ছে বরফ। বরফটা সবসময় শীতল বা ঠান্ডা হয়ে থাকে, তাহলে এই দুটির সম্পর্কটা সত্য প্রকাশ পেয়েছে। এবং তুষারটা হচ্ছে একটা বস্তু এবং বিশেষ্য পদ, আর শীতল হচ্ছে তার গুণ বা সাধারণ ধর্ম, তাহলে বিশেষণ পদ। তাহলে বিশেষ্য বিশেষণ এবং ওদের সম্পর্কটা সত্য প্রকাশ পেয়েছে। তাহলে এক্স্যাক্টলি আমরা এটাকে বলতে পারি
এটা উপমান কর্মধারয় সমাস। এটার ব্যাস বাক্য, প্রথমে আমরা বিশেষ্য পদটাকে নিব তুষার, তার সাথে র এর ষষ্ঠী বিভক্তি, এরপরে বসাবো ন্যায়, এরপরে আমরা বসাবো তার গুণ শীতল। তাহলে হয়ে গেছে তুষারের ন্যায় শীতল। আশা করি বুঝতে পেরেছো। পরের উদাহরণ, অরুণ রাঙা। অরুণ অর্থ হচ্ছে রক্তিম লাল, রাঙা শব্দের অর্থ হচ্ছে লাল। তাহলে অরুণ রাঙা দুটি কথা একই রকম, তাহলে সম্পর্কটা সত্য প্রকাশ পেয়েছে। তাহলে এই অরুণ হচ্ছে বিশেষ্য পদ, অরুণ তার সাথে রয় ষষ্ঠী বিভক্তি অরুণের, এরপরে বসাবো আমরা ন্যায়, এরপরে বসাবো আমরা রাঙা তার গুণ, তাহলে হয়ে যাবে অরুণের ন্যায় রাঙা। পরের উদাহরণ, শশ ব্যস্ত। তাহলে শশ ব্যস্তর মধ্যে শশ বলতে এখানে বোঝাচ্ছে শশক বা খরগোশকে, আর ব্যস্ত বলতে দুরন্ত বোঝাচ্ছে। আমরা জানি খরগোশ সবসময় ছটপটে হয়, দুরন্ত হয়, একটু দূরাদূরি বেশি করে, এই জন্য এটাকে বলা হয় শশ ব্যস্ত, অর্থাৎ খরগোশ সবসময় ব্যস্ত থাকে। তাহলে এই দুটি সম্পর্কটা সত্য। আর শশ এখানে একটা বিশেষ্য পদ, ব্যস্ত হচ্ছে তার গুণ, তাহলে বিশেষ্য পদের সাথে আমরা রয়ের ষষ্ঠী বিভক্তি আনবো, তাহলে হয়ে যাবে শশকের, এবং এরপরে বসাবো ন্যায়, এরপরে তার গুণ ব্যস্তটা বসাবো, তাহলে হয়ে গেল শশকের ন্যায় ব্যস্ত। এর পরবর্তী উদাহরণ, কুসুম কোমল। কুসুম অর্থ হচ্ছে নরম, নমনীয়, কোমল অর্থ হচ্ছে নরম। তাহলে এই দুটি সম্পর্কটা সত্য, এবং কুসুম একটা বিশেষ্য পদ, কোমল হচ্ছে তার গুণ, এটা হচ্ছে বিশেষণ পদ। তাহলে এটার ব্যাস বাক্য হবে প্রথমে বিশেষ্য পদ, তার সাথে রয়ের কুসুমের, এরপরে ন্যায়, এরপরে বসাবো আমরা কোমল, তাহলে কুসুমের ন্যায় কোমল, তার ব্যাস বাক্য হয়ে গেছে। এর পরবর্তী উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার, বিড়াল তপস্বী। অর্থাৎ বিড়াল তপস্বী অর্থ হচ্ছে ভণ্ড বা প্রতারক, অর্থাৎ বিড়াল যেখানে প্রতারণা করে। ধরো তুমি মাছ মাংস নিয়ে একটা বিড়ালের সামনে খেতে বসছো, বিড়াল তোমার সামনে চুপ করে বসে আছে। কখন তুমি মাছ মাংস রেখে এখান থেকে উঠে আরেক জায়গায় যাবা, তখন বিড়াল খপ করে এখান থেকে মাছ মাংস একটা নিয়ে দূরে পালাবে। তার মানে তোমার সামনে যে বিড়ালটা বসে আছে আসলে কিন্তু সে ভালো হয়ে বসে থাকে নাই, সে কোন একটা সাধনা করতেছে এবং তপস্যা করতেছে যেন এখান থেকে তুমি সরলেই যেন একটা মাছ মাংস সে নিতে পারে। যখনই তুমি এখান থেকে সরবা তখনই সে নিয়ে চলে যাবে। তার মানে তোমার সামনে যে বিড়ালটা বসেছিল তুমি যেটাকে ভালো ভালো মনে করতেছো, কিন্তু এটা আসলেই এমনি এমনি বসে নাই, কোনো একটা মাছ মাংসের জন্যই বসে আছে। তার মানে তোমার সামনে সে ভণ্ডামি প্রতারণা করে বসে আছে। এই জন্য এটাকে বলা হয় বিড়াল তপস্বী। অর্থাৎ বিড়াল তপস্বী অর্থ ভণ্ড বা প্রতারক, এর সম্পর্কটা অবশ্যই সত্য সম্পর্ক, এই জন্য এটাকে বলা হয় উপমান কর্মধারয়। তাহলে বিড়াল একটা এখানে বিশেষ্য পদ, তার সাথে আমরা রয়ের ষষ্ঠী বিভক্তি বসাবো, এরপরে ন্যায় বসাবো, এরপরে তার গুণ তপস্বীটা বসাবো, তাহলে হয়ে গেল বিড়ালের ন্যায় তপস্বী। পরবর্তী এক্সাম্পল, আমরা বজ্রকণ্ঠ। তাহলে বজ্রকণ্ঠ তো হচ্ছে বজ্রমানি বাজ বা বিজলি, আর কণ্ঠ যদি বিজলির মতো উচ্চস্বরে হয়, বিজলি জানি আমরা বৃষ্টি হলে যে বৃষ্টির সময় যে বিজলি হয় খুবই উচ্চস্বরে হয়, কারো কণ্ঠ যদি উচ্চস্বরে হয় তখন তাকে বলা হচ্ছে বজ্র কণ্ঠ। তাহলে এই দুটি সম্পর্কটা সত্য সম্পর্ক, এই জন্য উপমান কর্মধারয়। তাহলে বজ্র এটা একটা বিশেষ্য পদ, তাহলে বজ্রের সাথে হবে রয়ের বজ্রের, বজ্রের সাথে রয়ের বজ্রের হবে, এরপরে ন্যায়, এরপরে তার কণ্ঠ বা গুণ বা সাধারণ ধর্মটা বসবে বজ্রের ন্যায় কণ্ঠ। এর পরবর্তী উদাহরণ হচ্ছে গজ মূর্খ। গজ মূর্খ অর্থ হচ্ছে বোকা, গজ অর্থ বোকা বা মূর্খ। তাহলে গজ মূর্খ শব্দের অর্থ হচ্ছে এখানে বোকা বা মূর্খকে বোঝাচ্ছে। তাহলে এই দুটি সম্পর্কটা একই রকম সত্য সম্পর্ক। এই গজ এটা একটা বিশেষ্য পদ, তার সাথে রয়ের বসবে গজের, এরপরে ন্যায়, এরপরে তার ধর্ম বা গুণ, তাহলে মূর্খ, মূর্খটা বসবে, হয়ে গেল গজের ন্যায় মূর্খ। একদম সর্বশেষ উদাহরণ হচ্ছে তুষার ধবল। তুষার বরফ, ধবল সাদা। আমরা জানি বরফটা কেমন, সাদাই হয়। তাহলে দুটি সম্পর্ক সত্য সম্পর্ক। তুষার এটা একটা বিশেষ্য পদ, তাহলে বিশেষ্য পদের সাথে রয়ের ষষ্ঠী বিভক্তি তুষারের, এরপরে ন্যায়, এরপরে তার ধর্ম, ধবলটাই বসবে, তাহলে তুষারের ন্যায় ধবল, তাহলে হয়ে গেল তুষার ধবল। তাহলে সমস্ত পদ এবং এটাকে ভাঙলে প্রথমে আমরা বিশেষ্য পদ, তার সাথে রয়ের, এরপরে ন্যায়, এরপরে তার ধর্ম, এইভাবে আমরা সাজিয়ে যদি লিখতে পারি তাহলে ব্যাস বাক্য হয়ে যাবে। খুবই সহজ। যদি আমরা এই ব্যাখ্যাগুলো ভালো করে বুঝি, এই ধরনের যে কোনো উপমান কর্মধারয়ের যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা বুঝে বুঝে আনসার করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী একটা ক্লাসে আমরা উপমিত কর্মধারয় সমাস আমরা ব্যাখ্যা সহ আলোচনা করব। ধন্যবাদ, আজকে এটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।